গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন অ্যান্টনি হরোউইটসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আজ রয়েছে এর ৯ম পর্ব। ঠিক সেই মুহূর্তে কুইন্স আর্মসের ভেতরে একটা ট্রেতে করে ৫টা ড্রিঙ্ক বই নিয়ে চলেছে জেমস ফ্রেজার। ইন্সপেক্টর চাম্প, রবার্ট ব্ল্যাকিস্টেন আরও নিজের জন্য ৩ পাইন্ট বিয়ার নিয়েছে সে। একটা ডিউবনেট আর তেতো লেবু নিয়েছে জয় স্যান্ডারলিংয়ের জন্য। আর ছোট্ট একটা সেরি নিয়েছে অ্যাটিকাস পান্টের জন্য। ২ ব্যাগ ক্রিমও নিতে চেয়েছিল, কিন্তু নেওয়াটা ঠিক হবে না ভেবে আর নেয়নি শেষ পর্যন্ত। ট্রেটা টেবিলের উপর রেখে একটা চেয়ারে বসে পড়ল সে। তাকালো রবার্ট ব্ল্যাকিস্টেনের দিকে। ২ সপ্তাহের ব্যবধানে মা এবং পরামর্শদাতা দুজনকেই হারিয়েছে লোকটা। এই যে এখন এখানে বসেছে, ঠিকমতো সাফ সুতরো হয়নি, ওভারঅলটা বদল করে একটা জ্যাকেট চাপিয়েছে শুধু, অথচ গ্রিজ আর তেলের দাগ এখনও লেগে আছে ওর ২ হাতে। ওই দাগ কখনো উঠবে কিনা সন্দেহ হলো ফ্রেজারের। যুবকই বলা চলে রবার্টকে। জীবনে দুঃখ দুর্দশার ছাপ এখনও সেভাবে পড়েনি ওর চেহারায়। অসুন্দর বলা যাবে না ওকে, তবে নিজেকে অসুন্দর বানিয়ে রেখেছে সে। বিশ্রীভাবে কাটিয়েছে চুল, চোয়ালের হাড় যেন ঠেলে বেরিয়ে আছে, পাণ্ডুর হয়ে আছে ত্বক। জয়ের পাশে বসেছে সে, হয়তো টেবিলের নিচ দিয়ে মেয়েটার একটা হাতও ধরে রেখেছে। কেমন ভুতুড়ে দৃষ্টি খেলা করছে ওর চোখে। বোঝাই যাচ্ছে এই জায়গার বদলে অন্য যে কোনো জায়গায় যেতে পারলে খুশি হতো সে। চিন্তা করার কিছু নেই তোমার রব, বলল জয়। মিস্টার পান শুধু সাহায্য করতে চান। সাহায্য? যেন রবার্ট না, কথা বলছে কোনো মরা মানুষ। কেমন সাহায্য? তুমি যখন লন্ডনে গিয়েছিলে তখন তোমাকে যেরকম সাহায্য করেছিলেন তিনি সেরকম। এই গ্রামের লোকজন শান্তিতে থাকতে দেবে না আমাদেরকে। প্রথমে সবাই বলল আমি নাকি আমার মাকে খুন করেছি, অথচ আমি জীবনে কোনোদিন একটা আঙ্গুলও তুলিনি তার দিকে। তারপর সবাই বলা বলি করতে লাগলো আমি নাকি শেষ করে দিয়েছি স্যার ম্যাগনাসকে। পান্ডের দিকে তাকালো সে। আপনি কি সে কারণে এখানে এসেছেন মিস্টার পাউন্ড? আপনি কি সন্দেহ করছেন আমাকে? আপনি কি কোনো কারণে চেয়েছিলেন কোন রকম ক্ষতি হোক স্যার ম্যাগনাসের? পাল্টা প্রশ্ন করলেন পান্ড। না, চাইনি, কারণ তিনি সবসময় ভালো ব্যবহার করেছেন আমার সঙ্গে এবং আমাকে সাহায্য করেছেন বেশ কয়েকবার। এখন যে চাকরি করছি আমি সেটা তার কারণেই পেয়েছি। আপনাকে আপনার জীবন সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করব আমি, বললেন পান্ড। দয়া করে ভাববেন না এই গ্রামের অন্য সবার চেয়ে আপনাকে বেশি সন্দেহ করছি বলে জানতে চাইছি কথাগুলো। আসল কারণ হচ্ছে আপনার মা এবং স্যার ম্যাগনাসের দুজনে মারা গেছেন পাই হলে, এবং ওই বাড়ির সঙ্গে ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে আপনার। তা হয়তো আছে, কিন্তু সেটা তো আমার ইচ্ছাই হয়নি। না, হয়নি। তবে এখন আপনি যা করতে পারেন তা হলো ওই বাড়ির ইতিহাস এবং সেখানে যারা থাকতেন বা থাকেন তাদের সম্পর্কে বলতে পারেন। যে হাতটা দেখা যাচ্ছে রবার্টের, সেটা দিয়ে বিয়ারের গ্লাস আঁকড়ে ধরল সে। ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো পান্ডের দিকে। আপনি তো পুলিশের কেউ না, তাহলে আপনাকে কেন কিছু বলবো আমি? কিন্তু আমি পুলিশের লোক, বলে উঠলেন চাপ। ঠোঁটে সিগারেট গুজে দেয়াশলায় কাঠি জ্বালিয়েছিলেন তিনি। জ্বলন্ত কাঠিটা নিয়ে এসেছিলেন মুখের কাছে, কিন্তু সিগারেট ধরানো হলো না তার। মিস্টার পান্ড এই কেসে কাজ করছেন আমার সঙ্গে। আরেকটা কথা, ভালো ব্যবহার করতে পয়সা লাগে না, ব্যবহারটা দয়া করে ভালো করার চেষ্টা করুন। আপনি যদি সহযোগিতা না করেন তাহলে 14 শিকের আড়ালে আরও একটা রাত কাটালে আপনার ব্যবহার ভালো হয় কিনা দেখতে চাই আমি। সিগারেট ধরালেন তিনি, তারপর নেভালেন কাঠিটা। বাগদত্তার হাতে একটা হাত রাখল জয়। প্লিজ রবার্ট। হ্যাচকে এক টান মেরে হাতটা আলগা করে নিল রবার্ট। আমার কোনো কিছু লুকানোর নেই, কারণ আমি নিরপরাধ। আপনাদের যা খুশি জিজ্ঞেস করতে পারেন আমাকে। পান্ট বললেন, ঠিক আছে, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। যদি বেশি খারাপ না লাগে আপনার, পায়ে হলে কাটানো শৈশব সম্পর্কে কিছু বলুন। খারাপ লাগবে না, তবে সেখানে আমার শৈশব সুখে কাটেনি, কারণ আমার মা আমার বাবার যতটা না খেয়াল রাখতেন, যতটা না যত্ন করতেন, তার চেয়ে অনেক বেশি করতেন তার নিয়োগকর্তার জন্য।
আমরা একসময় পাই হল ছেড়ে লজ হাউসে চলে আসি। তারপরও মা সারাক্ষণ কানের কাছে বলতে থাকতেন, স্যার ম্যাগনাস এটা করছেন, স্যার ম্যাগনাস ওটা করেছেন, ইত্যাদি। এই ব্যাপারটা নিয়ে মোটেও খুশি ছিলেন না বাবা। কারো বাড়িতে ওভাবে থাকাটা সহজভাবে নিতে পারছিলেন না তিনি। বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে তেমন একটা কাজও পাচ্ছিলেন না তিনি নিয়মিত। মা যখন কাজ নেন পাই হলে, তখন আমার বয়স 12। শেফার্ড ফার্মে থাকতাম আমরা। জায়গাটা আমার দাদার। একেবারে হতশ্রী অবস্থায় হয়ে গিয়েছিল ওটার। তারপরে ওই জায়গা ভালো লাগতো আমাদের কাছে। আমি আর টম জন্মেছি স্যাক্সিবন ও ইভনে, এবং অন্য কোথাও যাইনি কখনো। যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না অবশ্য। পুরনো একজন হাউসকিপার ছিল পাই হলে, তিনি চলে গিয়েছিলেন। নতুন একজনের দরকার হয়ে পড়েছিল স্যার ম্যাগনাসের। মা তখন গ্রামের বাড়ি গিয়ে কাজ করছেন। তিনি ভাবলেন, বিভিন্ন বাড়িতে কাজ না করে যদি এক বাড়িতেই থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যায়, মন তো কি। প্রথম বছরটা মোটামুটি ভালোই কাটলো আমাদের। আমাদের মতো কোনো পরিবার থাকার জন্য লজ হাউস খারাপ জায়গা না। শেফার্ড ফার্মের মতো অত ঘর নেই সেখানে। তারপরও যা আছে তাতে আমাদের খুব বেশি কষ্ট হতো না। সবচেয়ে বড় কথা, আমাদের 2 ভাইয়ের জন্য 2টা আলাদা রুম ছিল, আর বাবা মায়ের রুমটা ছিল করিডোরের শেষ মাথায়। এই ব্যাপারটা নিয়ে স্কুল একটুখানি গর্বও করতাম আমি। আমার সেই বড়াই দেখে অন্য বাচ্চারা হাসতো। ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্কের ব্যাপারে কিছু বলুন। টমের সঙ্গে প্রায় মারামারি লেগে যেত আমার। বেশিরভাগ বাচ্চার বেলায় যা হয় আর কি। তারপরও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমাদের 2 ভাইয়ের মধ্যে। আমরা সারা এলাকা দাবড়ে বেড়াতাম। কখনো জলদস্যু খেলতাম, কখনো আবার হয়ে যেতাম গুপ্তধন শিকারী, আবারও কখনো সৈন্য বা গুপ্তচর। কখন কি খেলতে হবে সে বুদ্ধি বের হতো টমের মাথা থেকে। সে বয়সে আমার চেয়ে ছোট ছিল, কিন্তু আমার চেয়ে বেশি স্মার্ট ছিল। বিভিন্ন সাংকেতিক কোডও বানাতে পারত। ওসবে কিছুই ঢুকতো না আমার মাথায়। বেলা নামের একটা কুকুর ছিল আপনাদের, বললেন পান্ট। অতীত হাতড়াতে গিয়ে টেনশনে কিছুটা হলেও কমে গিয়েছিল রবার্টের। ও চেহারা দেখে বোঝা যাচ্ছিল সেটা। কুকুরের নামটা শোনা মাত্র আবার ভ্রু কুঁচকে গেল ওর। কুকুরটা ছিল আসলে টমের। শেফার্ড ফার্ম ছেড়ে যখন চলে আসি আমরা, তখন ওর জন্য কুকুরটা নিয়ে এসেছিলেন বাবা। কিন্তু কি? কুকুর 2 চোখে দেখতে পারতেন না স্যার ম্যাগনাস। তার রাজত্বে বেলার কোনো স্থান ছিল না। তিনি প্রায় অভিযোগ করে বলতেন, বেলা নাকি তার ভেড়াগুলোকে তাড়া করে। কুকুরটাকে তাড়িয়ে দিতে বলতেন আমাদেরকে প্রায়ই। কিন্তু টম সত্যি ভালোবেসে ফেলেছিল বেলাকে। আর তাই বাবা একদিন স্যার ম্যাগনাসের মুখের উপর বলে বসেন, কুকুরটাকে তাড়ানো সম্ভব না আমার পক্ষে। তারপর একদিন হঠাৎ করে গায়েব হয়ে যায় ওটা। এই গ্রামের এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে খুঁজিনি আমরা ওটাকে, কিন্তু কোথাও পাইনি। তবে একদিন পেলাম। ওটা হারিয়ে যাওয়ার সপ্তাহ 2-1 পর ডিঙ্গেলটেলের ভেতরে কেউ একজন ধারালো কোনো কিছু দিয়ে গলাটা স্রেফ দুফাক করে দিয়েছে ওটার। পচন ধরে গিয়েছিল ওটার শরীরে। তারপরে বোঝা যাচ্ছিল ব্যাপারটা। দীর্ঘশ্বাস ফেলল রবার্ট। চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর আবার বলতে লাগলো। টম সবসময় বলতো, কাজটা ব্রেন্টের। বয়সের তুলনায় মাথায় বুদ্ধি বেশি থাকার পরও মানুষের অমানসিকতা বুঝবার মতো সামর্থ্য ছিল না টমের। কিন্তু আমি ঠিকই বুঝেছিলাম, বেলাকে যদি ব্রেনটি খুন করে থাকে, তাহলে সে সেটা করেছে স্যার ম্যাগনাসের হুকুমে। নীরবতা। কেউ কিছু বলছেন না। বেশ কিছুক্ষণ পর নিচু গলায় পান্ট বললেন, আরেকটা মৃত্যুর ব্যাপারে জানতে চাইব আপনার কাছে। এবার হয়তো মনে চোট পাবেন আপনি আসলেই, কিন্তু বুঝতেই পারছেন। টমের কথা বলছেন? হ্যাঁ। বুঝতে পারা ভঙ্গিতে মাথা ঝাঁকালো রবার্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে গেল, তখন একটা কাজ পেয়ে গেলেন বাবা, বসকম ডাউনে। যুদ্ধবিমান মেরামতি অথবা ওই সংক্রান্ত কিছু একটা। যা হোক, সেখানে প্রায় সারাটা সপ্তাহ কাটিয়ে দিতে হতো তাকে। ফলে তার সঙ্গে কালে ভাদ্রে দেখা হতো আমাদের। কিন্তু তিনি যদি আমাদের সঙ্গে এই গ্রামেই থাকতেন, তিনি যদি আমাদের দেখভাল করতেন, তাহলে হয়তো ঘটনাটা ঘটতো না। এই কথাটা সবসময় বলতেন মা। দুর্ঘটনা যখন ঘটে, তখন সেখানে উপস্থিত না থাকার জন্য বাবাকে সবসময় দোষ দিয়েছেন তিনি। ঠিক কি হয়েছিল বলতে পারেন? অবশ্যই পারি, কারণ ঘটনাটা কখনোই ভুলব না আমি। তখন আমি ভেবেছিলাম সব দোষ আসলে আমার।
গ্রামের অনেকেও সে কথা বলাবলি করছিল। নিশ্চিত জানি না, তবে বাবাও হয়তো বিশ্বাস করে নিয়েছিলেন ওই লোকগুলোর কথা। কারণ পরে আমার সঙ্গে টমের মৃত্যুর ব্যাপারে একটা কথাও বলেননি তিনি। শুধু তাই না, টম মারা যাওয়ার পর আমার সঙ্গে ঠিকমতো কথাও বলেননি তিনি। কেন আমার সঙ্গে এত রাগ করলেন বাবা, আজও বুঝিনি আমি। টম ছিল আমার চেয়ে 2 বছরের ছোট। বাবা হয়তো ভেবেছিলেন ওকে বড় ভাই হিসেবে দেখে রাখার দায়িত্বটা আমার। কিন্তু যেদিন ঘটল ঘটনাটা, সেদিন আসলে ওকে একা ছেড়ে দিয়েছিলাম আমি। সেদিনের স্মৃতি ঘাটলে আমার শুধু মনে পড়ে লেকের পানিতে ডুবে গেছে সে, আর ওকে টেনে তোলা হচ্ছে সেখান থেকে। ওর বয়স তখন মাত্র 12। দোষ তোমার না রবার্ট, বলল জয়। রবার্টকে জড়িয়ে ধরেছে সে, শক্ত করে ধরে রেখেছে। ওটা একটা দুর্ঘটনা, তুমি এমনকি সেখানে ছিলেও না তখন। সে সেদিন বাগানে যেতে চেয়েছিল, আমি বাধা দিইনি। ওকে একা ছেড়ে দিয়েছিলাম আমি। ছলছল চোখে পান্ডের দিকে তাকালো রবার্ট। স্পষ্ট মনে আছে আমার, মরার আগ পর্যন্ত ভুলব না। তখন ছিল গ্রীষ্মকাল, এখানকার মতোই। সেদিন আমরা 2 ভাই গুপ্তধন শিকার খেলছিলাম। আগেও বলেছি, সারা এলাকা দাবড়ে বেড়াতাম আমরা। কোথাও আকর্ষণীয় কোনো কিছু পড়ে থাকতে দেখলেই কুড়িয়ে নিতাম, কিন্তু আসলে খুঁজে বেড়াতাম সোনা আর রূপা। আগেও বলেছি, সারা এলাকা দাবড়ে বেড়াতাম আমরা। কোথাও আকর্ষণীয় কোনো কিছু পড়ে থাকতে দেখলেই কুড়িয়ে নিতাম, কিন্তু আসলে খুঁজে বেড়াতাম সোনা আর রূপা। ততদিনে সারা গ্রামে একটা কথা ছড়িয়ে পড়েছে, স্যার ম্যাগনাস ডিঙ্গেলডেলের ভেতরে কয়েন ভর্তি একটা সিন্দুক পেয়েছেন। আমরা ওরকম কোনো সিন্দুকের আশায় এখানে সেখানে ঘুরঘুর করতাম। স্যার ম্যাগনাসও কখনো কখনো উৎসাহ দিতেন আমাদেরকে। তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি। আসলে আমাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতেন তিনি, আর তার সেই চ্যালেঞ্জ আরও দুঃসাহসী ও বেপরোয়া হতে বাধ্য করতো আমাদেরকে। কাজেই আমি যদি বলি টমের মৃত্যুতে দোষ আছে স্যার ম্যাগনাসেরও, তাহলে ভুল হবে বলে মনে হয় না। কিছুক্ষণ চুপ করে থাকলো সে, তারপর আবার বলতে লাগলো, আমরা আজও জানি না কেন এবং কিভাবে লেকের পানিতে ডুবে গেল টম। স্পষ্ট মনে আছে আমার, লেকের পানি থেকে যখন উদ্ধার করা হচ্ছিল ওর লাশ, তখন শার্ট প্যান্ট জুতো সবই ছিল ওর গায়ে। তার মানে সাঁতার কাটতে নামেনি সে ওখানে। হতে পারে পানিতে পড়ে গিয়েছিল সে। হতে পারে কোনো কিছুর সঙ্গে মাথাটা ঠুকে গিয়েছিল ওর, ফলে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তবেও চিৎকার শুনতে পেয়েছিলাম আমি। তখন লন ধরে ছুট লাগাই। লেকের কিনারায় পৌঁছে দেখি ব্রেন্ট ততক্ষণে নেমে পড়েছে পানিতে। বাঁচানোর চেষ্টা করছে টমকে। আমি আর ব্রেন্ট মিলে টমের নিথর দেহটা তুলে আনলাম পানি থেকে। লেকের ধারে শুকনো একটা জায়গায় শুইয়ে দিলাম ওকে। প্রাথমিক চিকিৎসার ব্যাপারে অনেক কিছু শেখানো হয়েছিল আমাদের স্কুলে। ওই বিদ্যা প্রয়োগ করলাম আমি টমের ওপর, কিন্তু কোনো কাজ হলো না। একসময় ঘটনাস্থলে হাজির হয়ে গেলেন মা, কিন্তু তিনি যতক্ষণে এলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নেভিল ব্রেন্ট তখনও কাজ করতে পাই হলে, বললেন চাপ। তাহলে সেও তো তখন কিশোর বয়সে ছিল। হ্যাঁ, ওর বয়স তখন একদম কম ছিল। দিনমজুর আর মালির কাজে সাহায্য করতো সে আর বাবাকে। পরে ওর বাবা যখন মারা যান, তার চাকরিটা পেয়ে যায় সে। পাট বললেন, আপনার ভাই ওভাবে মারা যাওয়ার মনে নিশ্চয়ই সাংঘাতিক চোট পেয়েছিলেন তিনি। যে কেউ পাবে। আমার মনে আছে, ওকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপিয়ে পড়েছিলাম আমি। খামচে ধরেছিলাম ওর শার্ট, চেঁচাচ্ছিলাম সামনে। পরে যখন বুঝতে পারলাম সব শেষ, তখন কাঁদতে শুরু করলাম অঝরে। আমি আজও ওই ঘটনা সহ্য করতে পারি না। আজও আমি তাকাতে পারি না ওর লেকের দিকে। ঠিক একই কারণে লস হাউসে থাকা হয়নি আমার। অন্য ঠিকানা খুঁজে নিতে হয়েছে। যদি আমার সামর্থ্যে কুলাতো, স্যাক্সিবন এইবন ছেড়ে চিরতরে চলে যেতাম অন্য কোথাও। খবর পেয়ে সে রাতে ফিরেলেন বাবা। মায়ের সঙ্গে সাংঘাতিক রাগারাগি আর চিৎকার চেঁচামেচি করলেন তিনি। রাগারাগি করলেন আমার সঙ্গেও। ওই দুঃসময় তার কাছ থেকে সামান্য সহযোগিতাও পাইনি আমরা। তখন আমরা তার কাছ থেকে যা পেয়েছি তা হলো তার ক্রোধ। তারপরে বছরখানেক পর একদিন আমাদের কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেলেন তিনি। তবে চলে যাওয়ার কিছুদিন আগে একবার বলেছিলেন মায়ের সঙ্গে নাকি তার বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে গেছে। আমরা কেউ আর কখনো দেখিনি তাকে।
আপনার ভাই মারা যাওয়ার পর আপনার মায়ের প্রতিক্রিয়া কী হয়েছিল? কি আর হবে, আহাজারি করেছিলেন কিছুদিন, কিন্তু চাকরি ছাড়েননি। স্যার ম্যাগনাসের জন্য কাজ করে গেছেন। কখনো কখনো আমার মনে হতো সারা পৃথিবী উল্টে গেলেও স্যার ম্যাগনাসকে ছেড়ে কোথাও যাবেন না মা। কখনো কখনো মনে হতো যেখানে আমি লেকের দিকে তাকাতে পারি না, সেখানে মা কি করে ওটার পাশ দিয়ে হেঁটে প্রতিদিন কাজ যেতেন পাই হলে। কথাটা একদিন জিজ্ঞেস করেছিলাম তাকে। জবাবে তিনি বলেছিলেন তিনি নাকি ওই লেকের দিকে তাকান না, আরেক দিকে মুখ ঘুরিয়ে রাখেন। আপনার ভাই মারা যাওয়ার পর আপনার সঙ্গে আপনার মায়ের সম্পর্ক কেমন ছিল? ভালো না, আমারও খারাপও না। মা আসলে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। অন্য বাচ্চারা কি বলবে বা করবে ভেবে স্কুলে যেতে দিতে চাইতেন না আমাকে। সবসময় আটকে রাখতেন চাইতেন লজ হাউসে। নিজেকে তখন কেমন বন্দি বন্দি মনে হতো আমার। কাজের ফাঁকে ফাঁকে সবসময় আমার উপর চোখ রাখতেন মা। আজব কোনো কারণে সাংঘাতিক ঘাবড়ে গিয়েছিলেন তিনি। সবসময় ভাবতেন খারাপ কিছু একটা হবে আমারও। হয়তো ওই অমূলক ধারণা থেকেই জয়ের সঙ্গে আমার বিয়েতে বাদ সেধেছিলেন তিনি। হয়তো ভেবেছিলেন জয়কে বিয়ে করলে তাকে ছেড়ে চলে যাব আমি। একটা সত্যি কথা, আমার প্রতি তার বাড়াবাড়ি আচরণ দেখলে মাঝে মধ্যে দম আটকে আসতে চাইতো আমার। আর সেই কারণেই মায়ের সঙ্গে আস্তে আস্তে দূরত্ব তৈরি হতে শুরু করে। আস্তে আস্তে খারাপ ব্যবহার করতে শুরু করি আমি। একসময় টের পাই তাকে ঘৃণা করতে শুরু করেছি। গ্লাস তুলে ছোট ছোট চুমুকে একটুখানি বিয়ার খেলো রবার্ট। কিন্তু আসলে তাকে ঘৃণা করতে না তুমি, বলল জয়। তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, তার বেশি কিছু না। আসলে বীভৎস একটা দুর্ঘটনার ছায়া বাস করছিলে তোমরা। সেটা যে কতখানি পীড়াদায়ক ছিল তোমাদের জন্য বুঝতে পারোনি কেউ। ইন্সপেক্টর চাপ বললেন, মিসেস ব্ল্যাকস্টোন মারা যাওয়ার কিছুদিন আগে তাকে হুমকি দিয়েছিলেন আপনি। নিজের বিয়ারের গ্লাসটা খালি করে নামিয়ে রাখলেন। না স্যার, ওই কাজ কখনোই করিনি আমি। আমরা ওই কথায় আসবো সময় মতো, চট করে বলে উঠলেন পান্ট। আগের কথা শেষ করি আগে। মিস্টার রবার্ট, ব্রিস্টলে চলে গিয়েছিলেন আপনি, ওই ব্যাপারে কিছু বলুন। সেখানে বেশি দিন থাকিনি আমি, কেমন বিষণ্ণ শোনালো রবার্টের কণ্ঠ। ব্যবস্থাটা স্যার ম্যাগনাসি করে দিয়েছিলেন। যারা চলে যাওয়ার পর আমাদের পরিবারের দায়িত্ব একরকম গ্রহণ করেন তিনি। তার পক্ষে তখন যা যা করা সম্ভব ছিল আমাদের জন্য করেছেন। লেকে যতটা খারাপ বলে তাকে, তিনি আসলে ততটা খারাপ ছিলেন না। আমার জন্য একটা শিক্ষানবিশ চাকরির ব্যবস্থা করে দেন তিনি ফোর্ড মোটর কার্সে। কিন্তু ওই সময় আমার মন ছিল বিক্ষুব্ধ। অপরিচিত আর অদ্ভুত একটা শহরের সঙ্গে মানিয়ে নিতে পারছিলাম না নিজেকে। মাত্রাতিরিক্ত মদ খেতে শুরু করেছিলাম। ব্লুবোর্ড নামে স্থানীয় একটা পাবে একদিন মারামারিও করেছি। অথচ ঘটনাটা বলতে গেলে তেমন কিছু ছিল না। চাবের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো সে। ঠিকই বলেছেন আপনি, একটা রাত কয়েদখানায় কাটাতে হয়েছে আমাকে। স্যার ম্যাগনাস যদি তখন এগিয়ে না আসতেন তাহলে আমার অবস্থা আরও খারাপ হতো। পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। ওরা তখন আমাকে শুধু সতর্ক করে ছেড়ে দেয়, কিন্তু আমার চাকরিটা চলে যায়। আমি তখন গ্রামে ফিরে আসি। পরে স্যার ম্যাগনাসই আমাকে এখন যে চাকরি করছি সেটাতে ঢুকিয়ে দেন। আসলে গাড়ি মেরামত করার কাজটা সবসময় ভালো লাগতো আমার। মেরামতের এই গুণটা সম্ভবত বাবার কাছ থেকেই পেয়েছি আমি। ওটা ছাড়া আর কিছু নিয়ে জাননি তিনি আমাকে। যেদিন মারা গেলেন আপনার মা, তার কয়েকদিন আগে তার সঙ্গে কি নিয়ে ঝগড়া হয়েছিল আপনার? ব্যাপারটা আসলে কিছুই না, একটা লাইট ভেঙে গিয়েছিল, ওটা ঠিক করতে বলেছিলেন তিনি আমাকে। মিস্টার পান্ট, আপনিই বলুন, এত সামান্য ব্যাপারে কেউ কি তার মাকে খুন করবে? শপথ করে বলতে পারি, যখন মারা যান তিনি তখন তার ধারে কাছেও ছিলাম না আমি। কোথায় ছিলাম সেই ব্যাপারে জয় তো ইতিমধ্যে বলেছে আপনাকে। এখন আমার কথা যদি মিথ্যা হয় তাহলে জয়ের কথাও মিথ্যা। কেন সে মিথ্যা বলবে বলতে পারেন? মেয়েটার দিকে তাকালেন পান্ট। কিছু মনে করবেন না, একটা প্রশ্ন জিজ্ঞেস করব। লন্ডনে যখন দেখা করতে গিয়েছিলেন আমার সঙ্গে তখন বলেছেন আপনারা দুজন একসঙ্গে ছিলেন সেদিন। এখন আমার প্রশ্ন হচ্ছে, সারাটার সময় কি একজন আরেকজনের চোখের সামনে ছিলেন আপনারা? আপনাদের কারো কি বাথরুমে যাওয়া দরকার হয়নি? ব্রেকফাস্ট করা দরকার হয়নি? লজ্জায় লাল হয়ে গেল জয়ের গাল। হ্যাঁ, আমি বাথরুমেও গিয়েছিলাম,
ব্রেকফাস্টও তৈরি করেছিলাম। তখন ধরুন 10 কি 15 মিনিটের জন্য আমার দৃষ্টি আড়ালে ছিল রবার্ট, এবং আপনার মোটর স্কুটারটা ফ্ল্যাটের বাইরে পার্ক করা অবস্থায় ছিল। পায়ে হেঁটে রওনা দিলে ওই গ্যারেজ থেকে পায়ে হলে পৌঁছতে অনেকক্ষণ লাগে, কিন্তু কোনো মোটর স্কুটারে চেপে গেলে 2 কি বেশি হলে 3 মিনিট লাগবে। আপনি নিজেই কথাটা বলেছেন। চুপ করে আছে জয়। এখন আমি যদি বলি, বলছেন পান্ট, ওই স্কুটার চালিয়ে পায়ে হলে গিয়েছিলেন আপনার বাগদত্তা এবং তারপর খুন করেছেন তার মাকে, তাহলে ব্যাপারটা অসম্ভব কোনো ঘটনা বলে উড়িয়ে দেওয়া যাবে না। খুনের মোটিভও জানা আছে আমাদের। মাকে আর সহ্য করতে পারছিলেন না তিনি, এবং তার মা আপনাদের দুজনের বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ চুপ করে থাকলেন তিনি। যা বলেছেন এইমাত্র সেটার প্রভাব পড়তে শুরু করেছে শ্রোতাদের মনে। তাকালেন রবার্টের দিকে। স্যার ম্যাগনাস যে রাতে খুন হন, সেই রাতে 8:30টার সময় কোথায় ছিলেন আপনি বলতে পারেন? অবশ্যই বলতে পারি, কিন্তু সেটা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা। আমি তখন আমার ফ্ল্যাটে সাপার খাচ্ছি। আর কোথায় থাকবো ওই সময়ে বলুন? কিন্তু আপনি যদি ভেবে থাকেন স্যার ম্যাগনাসকে আমি খুন করেছি, কেন করেছি সেটা একটু বল। তিনি কখনো এমন কোনো কাজ করেননি যা শারীরিকভাবে তো পরের কথা, মানসিকভাবেও আঘাত করেছে আমাকে। আপনার মা মারা গেছেন, অথচ তার শেষকৃত্যে যোগ দেওয়ার ব্যাপারে কোনো পরোয়া করেননি তিনি। আপনি এতটা নিষ্ঠুর হতে পারলেন কি করে? বলে উঠল জয়। রবার্টকে অভিযুক্ত করার জন্য আপনি তো কল্পকাহিনী বলতে শুরু করেছেন। ওর মা অথবা স্যার ম্যাগনাসকে খুন করা কোনো কারণই নেই ওর। আর ওই মোটর স্কুটারের ব্যাপারে বলছি, ওটা যদি চালু করে রওনা দিত কেউ, তাহলে অবশ্যই আওয়াজ শুনতে পেতাম আমি, কিন্তু সেরকম কিছু শুনিনি সেদিন সকালে। এমনকি আমি যদি বাথরুমেও থাকতাম তখন, তবুও শুনতে পেতাম আওয়াজটা। আপনার জিজ্ঞাসাবাদ কি শেষ হয়েছে? উঠে দাঁড়িয়েছে রবার্ট। অবশিষ্ট বিয়ারের দিকে তাকাচ্ছিও না। আমার আর কিছু জানতে চাওয়ার নেই, বললেন পান্ট। তাহলে যদি কিছু মনে না করেন, বাসায় চলে যাচ্ছি আমি। আমিও আসছি তোমার সঙ্গে, বলল জয়। পান্ডের দিকে তাকালেন চাপ, যেন তিনি নিশ্চিন্ত হতে চাইছেন। আর কিছু জিজ্ঞেস করার নেই পান্ডে। আলতো করে মাথা ঝাঁকালেন পান্ট। জয়কে নিয়ে বেরিয়ে গেল রবার্ট। ওরা বেরিয়ে যাওয়া মাত্র পান্টকে জিজ্ঞেস করলো ফ্রেজার, আপনার কি আসলেই মনে হয় মিস্টার রবার্ট খুন করেছেন তার মাকে? সম্ভাবনা কম জেমস। এইমাত্র তার মায়ের ব্যাপারে কথা বলে গেলেন তিনি। রাগ, ক্ষোভ আর সম্ভবত ভয় কাজ করছিল তার ভেতরে, কিন্তু একটাবারের জন্য ঘৃণার ছাপ পড়েনি তার চেহারায়। বাগদত্তার মোটর স্কুটার চালিয়ে পায়ে হলে গিয়েছিলেন তিনি, একথাও বিশ্বাস করি না আমি। তারপরে বলেছি কথাটা, তার প্রতিক্রিয়া লক্ষ্য করলাম আর কি। একটুখানি থামলেন পান্ট। মিস স্যান্ডারলিংয়ের মোটর স্কুটারটা উজ্জ্বল গোলাপি রঙের। ওটা নিয়ে কেউ যদি গ্রামের ভেতর দিয়ে রওনা হয় পায়ে হলের দিকে, কারো না কারো চোখে পড়বেই। আবার দেখো, স্যার ম্যাগনাসকে খুন করার নির্দিষ্ট কোনো মোটিভ নেই তার। তার মানে এতক্ষণ সময়ের অপচয় করলাম আমরা? নিজের খালি গ্লাসের দিকে তাকালেন চাপ। তারপরও কুইন্স আর্মসের মত খারাপ না। আপনাকে একটা জিনিস তার আছে আমার। মেরি ব্ল্যাকস্টোনের ডায়েরিটা বের করলেন তিনি। ওটা কিভাবে পাওয়া গেছে ব্যাখ্যা করলেন। তারপর বললেন, এই গ্রামের প্রায় সবার ব্যাপারে কিছু না কিছু লেখা আছে এটাতে। সেসব পড়ে আমার মনে হয়েছে কলঙ্ক রটানোর কাজে জড়িয়ে ছিল না মিসেস ব্ল্যাকস্টোনের। এত মানুষের ব্যাপারে এত কথা জানলেন কি করে তিনি, ভাবতে আশ্চর্য লাগছে আমার। ফ্রেজার বলল, আপনি নিশ্চয় ভাবছেন না জোগাড় করা ইনফরমেশন কাজে লাগিয়ে কাউকে না কাউকে কখনো কখনো ব্ল্যাকমেল করেছেন তিনি? যদি সেরকম কিছু করে থাকেন তিনি, তাহলে কেউ কেন তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে নিচে ফেলে দেবে, সেটার একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়। ভালো বলেছেন, বললেন চাপ। তবে আগেই বলে রাখি, মিসেস ব্ল্যাকস্টোনের কোনো না কোনো বর্ণনা অস্পষ্ট। অর্থাৎ তিনি কি বলতে চেয়েছিলেন তা ঠিক বোঝা যায় না। আমার মনে হয় তিনি যখন লিখছিলেন কথাগুলো, তখন যা লিখছিলেন সে ব্যাপারে সতর্ক ছিলেন। হয়তো চাননি ডায়েরিটার কথা জানাজানি হোক, ফলে গ্রামের সবাই তার শত্রু হয়ে যাক। ব্যাপারটা আমার কাছে স্যার ম্যাগনাস আর ডিঙ্গলডেলের মতো মনে হচ্ছে অনেকটা। এই কেসে এটা একটা সমস্যা। সন্দেহভাজনদের সংখ্যা অনেক বেশি। যা হোক, এখন আমার প্রশ্ন হচ্ছে, একই লোককে খুন করেছে মিসেস ব্ল্যাকস্টোন আর স্যার ম্যাগনাসকে?
পান্ট অথবা ফ্রেজারে কেউ জবাব দিলেন না প্রশ্নটার। উঠে দাঁড়ালেন চাপ। হেড পান্ট, ডায়েরিটা পড়া হয়ে গেলে আমাকে ফেরত দিতে হবে কিন্তু। আপাতত বিদায়, বাসায় যেতে হবে আমাকে। মিসেস চাপ আবার মুরগি কি একটা পদ রান্না করছে। ঈশ্বর জানেন ওটা কেমন হবে খেতে। আগামীকাল দেখা হবে আপনাদের সঙ্গে। চলে গেলেন তিনি। পান্ট বললেন, ইন্সপেক্টর ঠিকই বলেছেন। কোনটা? জানতে চাইল ফ্রেজার। এই কেসে সন্দেহভাজনদের সংখ্যা অনেক বেশি না। তাহলে? তিনি জানতে চেয়েছেন একই লোক খুন করেছে কিনা স্যার ম্যাগনাস পাই আর তার হাউসকিপারকে। আমার কেন যেন মনে হচ্ছে এই রহস্য সমাধানের চাবিকাঠি লুকিয়ে আছে প্রশ্নটার জবাবে। এবং আমার আরও মনে হচ্ছে মিসেস ব্ল্যাকস্টেন আর স্যার ম্যাগনাসের মৃত্যুর মধ্যে কোনো না কোনো যোগসূত্র আছে, কিন্তু সেটা কি এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না আমরা। ডায়েরিটা খুললেন পান্ট। তাকিয়ে আছেন সেটার প্রথম পাতাটার দিকে। একটুখানি হাসি দেখা দিয়েছে তার ঠোঁটের কোণায়। হাতের লেখাটা কেমন পরিচিত মনে হচ্ছে না? কিভাবে? আশ্চর্য হয়ে গেছে ফ্রেজার। জবাব দিলেন না পান্ট। ডায়েরিটা পড়তে শুরু করেছেন তিনি। রূপা। বাথের অরেঞ্জ গ্রোভে যে পুলিশ স্টেশন আছে সেটা খুব পছন্দ করেন ডিটেকটিভ ইন্সপেক্টর চাপ। ভবনটা নিখুঁত জর্জিয়ান, নিরেট, আলো বাতাস এবং একটা মার্জিত ভাব যথেষ্ট পরিমাণে আছে সেখানে। ফলে মনে হয় ভবনটা যেন আমন্ত্রণ জানাচ্ছে যে বা যারা আইনের পক্ষে আছে তাদেরকে। চাবের অফিস দোতলায়। মেইন এন্ট্রেন্সটা দেখা যায় সেখান থেকে। মেঝে থেকে ছাদ পর্যন্ত উঁচু একটা জানালাও আছে সেখানে। আজ জন হোয়াইটহেডকে সঙ্গে করে নিজের অফিসে নিয়ে এসেছেন চাপ। ইচ্ছাকৃতভাবে কাজটা করেছেন তিনি। যে মিথ্যা খোলসে নিজের আসল পরিচয় গোপন করে রেখেছিল হোয়াইটহেড, সেটার ভেতর থেকে বেরিয়ে আনা দরকার তাকে। এই গ্রামের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কে আছে সেটাও বুঝিয়ে দেওয়া দরকার। এখন তার মুখোমুখি বসে আছে চারজন মানুষ: হোয়াইটহেড, তার স্ত্রী অ্যাটিকাস পান্ট আর ফ্রেজার। আপনার নাম হোয়াইটহেড? শুরু করলেন তিনি। হ্যাঁ। চেহারা গম্ভীর হয়ে আছে অ্যান্টিক ডিলারের। দেখে মনে হচ্ছে হতাশায় ভুগছে সে। বুঝতে পারছে ওর খেল খতম, এবং নিজের মনোভাব গোপন করার কোনো চেষ্টাই করছে না সে। স্যাক্সভিয়ন এই বনে কবে এসেছেন আপনি? বছর 3 হবে। আমরা অন্যায় কিছু করিনি, কথার মাঝখানে বলে উঠল জেমা হোয়াইটহেড। ছোটখাটো একটা মেয়ে মানুষে, তাই যে চেয়ারে বসে আছে সেটা বড় দেখাচ্ছে ওর তুলনায়। একটা হ্যান্ডব্যাগ দেখা যাচ্ছে ওর কোলে। ওর পা দুটো মেঝে ছুঁয়েছে কি ছুঁয়েনি। আপনি পুলিশের লোক, খুব ভালো মতোই জানেন জনি কে এবং সে কি করেছে। কিন্তু ওসব কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছে সে। এমনকি জেলও খেটেছে, কিন্তু ভালো ব্যবহারের জন্য সাজা মওকুফ করা হয়েছে ওর। চুপচাপ আর শান্ত কোনো জায়গায় থাকার সিদ্ধান্ত নিয়ে লন্ডন ছেড়ে চলে এসেছি আমরা। আর স্যার ম্যাগনাসের হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের দুজনে কারো কোনো যোগাযোগ নেই। আমরা কিছু জানিও না ওই ব্যাপারে। সেটা বিচার করার দায়িত্ব আমার উপর ছেড়ে দিন, বললেন চাপ। মেরি ব্ল্যাকস্টোনের ডায়েরিটা তার সামনে ডেস্কের উপরে আছে। ওটা খুলবেন কিনা ভাবলেন তিনি, তবে কাজটা করার কোনো দরকার নেই আসলে। প্রয়োজনীয় সব তথ্য ভালো মতো জানা হয়ে গেছে তার ইতিমধ্যে। জুলাই মাসের 9 তারিখে জৈনিক আর্থার রিভের বাসায় চুরি হয়েছে। একসময় কুইন্স আর্মসের মালিক ছিলেন মিস্টার রিভ। এখন স্ত্রীকে সঙ্গে নিয়ে অবসর জীবনযাপন করছেন। তার বাসায় জানালা ভেঙে ঢুকেছিল চোর, এবং সামনের দিকের একটা ঘর থেকে চুরি করে নিয়ে গেছে তার মেডেলের কালেকশনটা। টাকার হিসেবে পুরো কালেকশনের দাম হবে 100 পাউন্ডের মতো, কিন্তু অ্যান্টিক হিসেবে এক একটা মেডেলের দাম অনেক। রক্তশূন্য হয়ে গেছে জেমার চেহারা। খবরটা প্রথমবারের মতো শুনছে সে। এসব আমাকে কেন বলছেন আপনি? দাবি জানানো সুরে জানালো জনি। কোনো মেডেলের ব্যাপারে কোনো কিছু জানা নেই আমার। চাবের কণ্ঠে উপহাস। তাই জানালা দিয়ে ঢোকার সময় কোনো কিছুর সঙ্গে খোঁচা লেগে চোরের শরীরে কোনো একটা জায়গা কেটে গিয়েছিল। এবং পরের দিন মুখ খুলেন পান্ট। মানে জুলাই মাসের 10 তারিখে ডক্টর রেডউইংয়ের সার্জারিতে যেতে হয়েছিল আপনাকে। বিশ্রীভাবে কেটে গিয়েছিল আপনার একটা হাত, সেলাই করার দরকার হয়ে পড়েছিল তাই। কারো বাড়িতে চুরি করতে গিয়ে হাত কাটেনি আমার, বলল জনি। আমার হাত কেটেছে নিজের বাড়িতে, রান্নাঘরে। জেমার দিকে তাকালো সে, কিন্তু দেখে মনে হচ্ছে না স্বামীর কথায় খুব একটা সন্তুষ্ট হয়েছে মেয়েটা। মিস্টার রিভের বাসা অথবা তার সেই মেডেলের কালেকশনের ধারে কাছেও যাইনি আমি।
যে বা যারা আমার বিরুদ্ধে বলেছে কথাটা ডাহা মিথ্যা বলছে। জুলাই মাসে 11 তারিখে মানে মারা যাওয়ার 4 দিন আগে আপনার সঙ্গে দেখা করতে দোকানে গিয়েছিলেন মিসেস ব্ল্যাকস্টোন। ওই ব্যাপারে কি বলার আছে আপনার? কথাটা কে বলেছে আপনাকে? আপনি কি আমার উপর নজর রাখছিলেন? কথাটা কে বলেছে আমাকে অথবা আমি আপনার উপর নজর রাখছিলাম কিনা এসব গুরুত্বপূর্ণ কিছু না। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সঙ্গে যে দেখা করতে গিয়েছিলেন মিসেস ব্ল্যাকস্টোন, সেটা কি অস্বীকার করতে চান? না, অস্বীকার করতে চাইব কেন? আর অস্বীকার করার মতো কী বা আছে ওই ঘটনায়? হ্যাঁ, তিনি গিয়েছিলেন আমার দোকানে। অনেকেই যায়। সেদিন কোনো মেডেলের ব্যাপারে একটা কথাও বলেননি আমাকে। নরম গলায় পান্ট বললেন, সেক্ষেত্রে তিনি হয়তো ব্রেন্টকে যে টাকা দিয়েছিলেন আপনি সেটার ব্যাপারে কিছু বলেছেন। এমন একটা সুরে কথাটা বলেছেন তিনি যে শুনে মনে হলো সব কিছুই জানেন তিনি, এবং তার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। ঠিক আছে ঠিক আছে, মেনে নেওয়ার ভঙ্গিতে বলল জনি। আমার দোকানে গিয়েছিলেন তিনি। আপনারা যেরকম এটা সেটা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছেন, তিনিও সেরকম করেছিলেন। কিন্তু আপনাদের আসল কথাটা কি? ওই শয়তান মহিলার মুখ বন্ধ করার জন্য তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছি কিনা আমি? জনি, চেঁচিয়ে উঠল জেমা। রেগে গেছে? সমস্যা নেই। জেমার দিকে একটা হাত বাড়িয়ে দিল জনি, কিন্তু মোচড় কেটে সরে গেল মেয়েটা। আমি অন্যায় কিছু করিনি। মিসেস ব্ল্যাকস্টোনের শেষকৃত্যে 2-1 দিন পর আমার দোকানে গিয়েছিল ব্রেন্ট। কিছু একটা বিক্রি করতে চাইছিল সে। জিনিসটা কি বলেই দেই, রূপার একটা বেল্ট বাকল, রোমান। ছোট্ট কিন্তু সুন্দর একটা জিনিস, অনেক পুরনো। আমার ধারণা যীশু খ্রিস্টের জন্মের 400 বছর আগের। ওটার বিনিময়ে 20 পাউন্ড দাবি করে সে আমার কাছে, কিন্তু আমি দিয়েছি 5 পাউন্ড। কবের ঘটনা এটা? ঠিক মনে করতে পারছি না। সোমবার হতে পারে, তবে এটা মনে আছে শেষকৃত্যের পরের সপ্তাহে। ওই জিনিস কোত্থেকে পেয়েছিল ব্রেন্ট, সে ব্যাপারে কিছু বলেছে? জিজ্ঞেস করলেন চাপ। না। আপনিও জানতে চাননি? কেন চাইব? অ্যান্টিক জিনিস কিনে বিক্রি করাটাই আমার ব্যবসা। কে কোন মাল কোত্থেকে পেল সেটা জেনে আমার কি দরকার? কিন্তু আমার মনে হয় প্রশ্নটা জিজ্ঞেস করা উচিত ছিল আপনার, কারণ আপনি হয়তো জানেন মিসেস ব্ল্যাকস্টোন মারা যাওয়ার কয়েকদিন পরে চুরি হয়েছে পাই হলে। স্যার ম্যাগনাসের রূপার গহনা ও কয়েনের একটা কালেকশন চুরি গেছে। ওই মহিলার শেষকৃত্য যেদিন অনুষ্ঠিত হয় সেদিনই ঘটে ঘটনাটা। হ্যাঁ, চুরির খবরটা শুনেছি আমি। তারপরও দুয়ে দুয়ে যোগ করে 4 বানাননি আপনি? লম্বা করে দম নিল জনি। আগেও বলেছি, আবারও বলছি, আমার দোকানে অনেক মানুষ আসে। তাদের কাছ থেকে হরেক রকমের জিনিস কিনি আমি। মিস্টার রিভসের বাড়িতে চুরির অভিযোগ করেছেন আপনারা আমার বিরুদ্ধে, অথচ তার স্ত্রী কিন্তু গত সপ্তাহে ওরচেস্টারে 1 সেট কফি মগ বিক্রি করেছেন আমার কাছে। একই সপ্তাহে পিতলের একটা ঘড়ি আমার কাছে বিক্রি করে দিয়ে গেল ফ্রেঞ্চরা। এখন আপনার কি ধারণা ওই মগ সেট অথবা ওই ঘড়ি কোত্থেকে পেয়েছিলেন তারা, সেটা জিজ্ঞেস করেছি আমি তাদেরকে। আমি যদি এই গ্রামের সবাইকে চোর বাটপার ঠাওরাতে শুরু করি, তাহলে 1 সপ্তাহের মধ্যে ব্যবসার লাল বাতি জ্বলবে আমার। লম্বা করে দম নিলেন চাপ। কিন্তু আপনি একজন ক্রিমিনাল, মিস্টার হোয়াইটহেড। চুরির মাল পাহারা দেয়া এবং লুকিয়ে রাখার জন্য জেল হয়েছিল আপনার। তার দিকে বেশ দৃষ্টি তাকাল জনি। কিন্তু আমার সে জেল খাটা এবং ব্রেন্টের কাছ থেকে রূপার একটা বেল্ট বাকল কেনার মধ্যে যোগসূত্রটার কি? একটু আগে আপনি জিজ্ঞেস করেছেন। পাই হলে চুরি হওয়ার পর দুয়ে দুয়ে যোগ করে 4 বানিয়েছি কিনা আমি? না, বানাইনি। ইচ্ছে করলে বোকা বলতে পারেন আমাকে, কিন্তু বোকামির মধ্যে কোনো অপরাধ নেই। আমি ধরে নিয়েছিলাম ওটা ব্রেন্টের পারিবারিক সম্পত্তি, অনেক বছর ধরে আছে ওর কাছে। এখন আপনি যদি ধরে নিয়ে থাকেন জিনিসটা চুরি করা হয়েছে স্যার ম্যাগনাসের কাছ থেকে, তাহলে ব্রেন্টকে জিজ্ঞাসাবাদ করা উচিত আপনার, আমাকে না। বেল্ট বাকলটা এখন কোথায় আছে? ওটা বিক্রি করে দিয়েছি আমি লন্ডনে এক বন্ধুর কাছে। নিশ্চয়ই 5 পাউন্ডের বেশি দামে। সেটাই তো আমার ব্যবসা, সেটা করেই তো পেট চালায় মিস্টার চাপ। এতক্ষণে চুপ করেছিলেন অ্যাটিকাস পান্ট। চাবের সঙ্গে জনের কথোপকথন শুনছিলেন। চশমাটা ঠিক করলেন তিনি এবার। শান্ত গলায় বললেন, পাই হলে চুরি হওয়ার আগে আপনার সঙ্গে দেখা করেছিল মিসেস ব্ল্যাকস্টোন। আসলে তাকে কৌতূহলী করে তুলেছিল মিস্টার রিভসের মেডেল চুরি যাওয়ার ঘটনাটা। আমার প্রশ্ন হচ্ছে, আপনাকে কি কোনো রকম হুমকি দিয়েছিলেন তিনি? গরু যেমন নাক উঁচু করে ঘাস বা পানির গন্ধ শুকে,
ওই মহিলাকে মাঝে মধ্যে সেরকম মনে হতো আমার। অনধিকার চর্চার কোনো তুলনা ছিল না তার এই গ্রামে। সবসময় এসব প্রশ্ন জিজ্ঞেস করতেন, যেগুলোর উত্তর না জানলেও কোনো ক্ষতি ছিল না তার। আমাকেও সেদিন আজে বাজে অনেক কথা জিজ্ঞেস করেছেন তিনি। আপনি কি ব্রেন্টের কাছ থেকে আর কিছু কিনেছেন? না, ওর কাছ থেকে ওই একটা জিনিসই ছিল। দেখুন, স্যার ম্যাগনাসের চুরি যাওয়া ট্রেজার ট্রোভের পেছনে যদি লেগে থাকেন আপনারা, তাহলে আমার সঙ্গে কথা বলে সময় নষ্ট না করে সেটা জায়গা মতো খোঁজা উচিত আপনাদের। দৃষ্টি বিনিময় করলেন পান্ডার চাপ। দুজনে বুঝতে পেরেছেন জনির কাছ থেকে আর কিছু জানার নেই। তারপরও চাপ বললেন, আপনি ওই গ্রামে আসার পর বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। জানালা ভাঙা হয়েছে, অ্যান্টিকার গহনাগারে চুরি গেছে। কাজে গত 3 বছরে আপনি এই গ্রামের বাসিন্দাদের কাছ থেকে যা যা কিনেছেন এবং তাদের কাছে যা যা বিক্রি করেছেন সেসবের একটা রেকর্ড চাই আমি। দুঃখিত, মাল কেনা বেচার কোনো রকম রেকর্ড রাখি না আমি। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন চাপ, তারপর বললেন, আশা করি আগামী কয়েক সপ্তাহে এই গ্রাম ছেড়ে কোথাও যাওয়ার পরিকল্পনা নেই আপনার। আপনার সঙ্গে সময়ে সময়ে যোগাযোগ করতে হতে পারে আমার। কিছু বলল না জনি। উঠে দাঁড়ালো জেমাও। ওরা দুজনে বেরিয়ে গেল ঘর থেকে। রাস্তার খোলা বাতাসে বেরিয়ে আসা মাত্র রাগে ফেটে পড়ল জেমা। ওহ জনি, আমার সঙ্গে মিথ্যা বলতে পারলে তুমি? আমি তোমার সঙ্গে মিথ্যা বলিনি। লন্ডনে যখন গিয়েছিলে কার সঙ্গে দেখা করেছ? ওই রূপার বেল্ট বাকলটা, ওটা কার কাছে বিক্রি করেছ? এইসব ইতিমধ্যে বলেছি আমি তোমাকে। তার মানে ডেরেক আর কলিন, ওদেরকে কি ম্যারি ব্ল্যাকিস্টনের ব্যাপারটাও বলেছ নাকি তুমি? মেরি ব্ল্যাকিস্টনের কোন ব্যাপারটা? তোমার পেছনে যে লেগেছিলেন তিনি, সেটা? এসব কি বলছো তুমি? কি বলছি তা তুমি ভালো মতোই জানো। যখন তুমি ওই গ্যাংয়ের সদস্য ছিলে, তখন কেউ যদি তোমার দলের নীতির বাইরে যেত, তাহলে তার কপালে কি জুটত জানো তুমি। এসব নিয়ে কখনো কথা বলতাম না আমরা। কিন্তু তোমাদের সে দলে কি ঘটতো তা জানতে বাকি থাকতো না আমাদের কারো। তোমাদের দলের নীতির বাইরে যারা যেত, তারা স্রেফ গায়েব হয়ে যেত। কি? তার মানে তুমি বলতে চাইছো মিসেস ব্ল্যাকিস্টনের কবল থেকে বাঁচার জন্য তার পেছনে কাউকে লাগিয়েছিলাম আমি? কাজটা তুমি করেছিলে কিনা সেটাই জানতে চাইছি। জবাব দিল না জনি হোয়াইটহেড। ওরা দুজনে নিঃশব্দে এগিয়ে চলেছে ওদের গাড়ির উদ্দেশ্যে। ব্রেন্টের বাড়িতে তল্লাশি চালালো পুলিশ, কিন্তু খুন অথবা চুরি যাওয়া ট্রেজার ট্রোভের সঙ্গে সম্পর্ক আছে এমন কিছু পাওয়া গেল না। ড্যাফনি রোডের একটা টেরেস বাড়িতে থাকে সে। একটাই পোর্চ সেখানে, সেটা তাকে ভাগাভাগি করে নিতে হয় প্রতিবেশীদের সঙ্গে। সদর দরজা দুটো কোনাকুনিভাবে অবস্থান করছে ওগুলো। বাইরে থেকে দেয়াল দেখলে বাড়িটা কোনো চকলেটের বাক্সের মতো মনে হয়। ছাদটা ভর দিয়ে ছাওয়া। বাড়ির সামনে কয়েকটা ফ্লাওয়ার বেড আছে, ভালো যত্ন নেওয়া হয়েছে সেগুলোর। কিন্তু বাড়ির ভেতরটা, বিশেষ করে ব্রেন্ট যেখানে থাকে সেটা, অন্য কোনো গল্প বলছে। অযত্ন আর অবহেলার ছাপ সব জায়গায়। সিঙ্কের ওপর পড়ে আছে না ধোয়া থালা বাসন, মেঝের এখানে সেখানে ফেলে রাখা হয়েছে ময়লা জামা কাপড়। বাতাসে যেন ঝুলছে কিছু একটার গন্ধ। ওটা পাওয়া মাত্র ভ্রু কুঁচকে গেল চাপের। একজন পুরুষ মানুষ যদি একাকী জীবন কাটায়, তাহলে তার ঘরের বাতাসে ওই গন্ধ থাকে। নতুন বা বিলাসবহুল বলতে কিছুই নেই তার ঘরের ভিতরে। পুরনো যা আছে সেগুলো সেকেলে অথবা ব্যবহারের অযোগ্য হয়ে যাওয়ার পরও মেরামত করে নিয়ে সেগুলো ব্যবহার করা হচ্ছে। কোনো কোনো প্লেট ভেঙে গেছে, কোনো কোনো চেয়ার বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে। এককালে ব্রেন্টের বাবা মা থাকতেন এখানে। তারা মারা যাওয়ার পর এই জায়গায় কোনো কিছুতেই আর হাত দেয়নি সে। এমনকি ওই একই সিঙ্গেল বেডে ঘুমায় সে, ওই একই কম্বল ব্যবহার করে। যখন সে ছোট ছিল তখন থেকেই হয়তো ওই বিছানা আর ওই কম্বল ব্যবহার করছে। এক কোণায় পাওয়া গেল স্কাউটিংয়ের ওপর কিছু ম্যাগাজিনও। বাড়ির কোথাও কোনো কিছু লুকানো নেই। ফ্লোরবোর্ডে নিচে নেই কিছু, চিলে কুঠুরিতে কিছু নেই, চিমনির ভেতরে কিছু নেই। তন্ন তন্ন করে খুঁজল পুলিশ, কিন্তু উল্লেখ করার মতো কিছুই পেল না। আমি ওটা নেইনি, আমি ওই কাজ করিনি। পুলিশের একটা গাড়িতে করে পাই হল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে ব্রেন্টকে। চেহারায় মানসিক কোনো ধাক্কার স্পষ্ট ছাপ নিয়ে বসে আছে সে এখন। ওকে ঘিরে রেখেছে পুলিশের কয়েকজন অফিসার। জেমস ফ্রেজারকে নিয়ে অ্যাটিকাস পান্ডু আছেন। চাপ জিজ্ঞেস করলেন, তাহলে জন হোয়াইটহেডের কাছে যে রূপার বেল্ট বাকল বিক্রি করেছো তুমি, সেটা পেলে কোত্থেকে? খুঁজে পেয়েছি, তাড়াহুড়ো করে বলল ব্রেন্ট।
দুই চোখ যেন জ্বলে উঠল চাবির। বিশ্বাস করুন, সত্যি বলছি আমি, বলে চলল ব্রেন্ট। ঘটনাটা ওই শেষকৃত্যের পরের দিনের। সেদিন ছিল রোববার। সপ্তাহান্তে কাজ করি না আমি পাই হলে। তবে তখন বিদেশ থেকে ফিরেছেন মাত্র স্যার ম্যাগনাস আর লেডি পাই। আমি ভাবলাম আমাকে হয়তো কোনো কারণে দরকার হতে পারে তাদের। বাগানে কাজ করছিলাম আমি তখন। হঠাৎ দেখতে পেলাম কি যেন পড়ে আছে লনের একদিকে, চকচক করছে। ওটা কি সে ব্যাপারে কোনো ধারণা ছিল না আমার। তবে জিনিসটা দেখতে কেমন পুরনো লাগছিল। ওটার গায়ে আবার একটা পুরুষ মানুষের ছবি খোদাই করা, সম্পূর্ণ নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, যেন অশ্লীল কোনো কৌতুক বলছে। এমন ভঙ্গিতে একটুখানি হাসল সে। কাজ ফেলে জিনিসটার দিকে এগিয়ে গেলাম আমি। এদিক ওদিক তাকিয়ে তুলে নিলাম ওটা, ঢুকিয়ে ফেললাম পকেটে। তার পরের দিন, অর্থাৎ সোমবার, ওটা নিয়ে গেলাম মিস্টার হোয়াইটহেডের কাছে। জিনিসটার বিনিময়ে আমাকে 5 পাউন্ড দিলেন তিনি। খুশিই হলাম, ভেবেছিলাম সাকুল্যে 2.5 পাউন্ড পাওয়া যেত হয়তো। সেদিনই পুলিশকে ডেকে পাঠানো হয় পাই হলে, বললেন চাপ। চুরির ব্যাপারে রিপোর্ট করেন স্যার ম্যাগনাস। ওই ঘটনার ব্যাপারে কী বলার আছে তোমার? কিছুই বলার নেই, কারণ সেদিন লাঞ্চ টাইমের আগে চলে এসেছিলাম আমি। পুলিশের কোনো অফিসারের সঙ্গে দেখা হয়নি আমার। কিন্তু চুরির ব্যাপারে নিশ্চয়ই কিছু না কিছু শুনেছ? হ্যাঁ, তা শুনেছি বটে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওই বেল্ট বাকল ততক্ষণে বিক্রি করে দিয়েছি আমি মিস্টার হোয়াইটহেডের কাছে, এবং তিনিও হয়তো অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছিলেন সেটা। পরে ওই জিনিসের খোঁজে তার দোকানে একবারও ঢু মেরেছিলাম আমি, কিন্তু দেখতে পাইনি ওটা। কাজ ঝাঁকালো ব্রেন্ট। আমি অন্যায় কিছু করিনি। বাকলটা ঠিক কোন জায়গায় পেয়েছিলেন? লনে, ঘাসের মধ্যে, বাড়ির সামনে। পাণ্ডের দিকে তাকালেন চাপ, যেন দিক নির্দেশনা চাইছেন। সঠিক জায়গাটা যদি দেখতে পেতাম, বললেন পান্ড, তাহলে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগতো আমার কাছে। রাজি হলেন চাপ। তারা 4 জনে বেরিয়ে পড়লেন একসঙ্গে। পাই হলে নিয়ে আসা হলো ব্রেন্টকে। তাদের গাড়ি আরও একবার লজ হাউস ছাড়িয়ে এগিয়ে গেল। ওই বাড়ির সামনে পাথরের 2টো গ্রিফিন, কাল্পনিক জীব, যার মাথা ও ডানা ইগলের মতো এবং শরীরটা সিংহের মতো। ও দুটো ছাড়িয়ে যাওয়ার সময় ফ্রেজারে মনে হলো ওগুলো যেন ফিসফিস করছে নিজেদের মধ্যে। রবার্ট আর টম ব্ল্যাকিস্টনের কথা মনে পড়ে গেল ওর। সাংকেতিক শব্দ উদ্ভাবনে পটু ছিল টম, মনে পড়ে গেল সেটাও। কেন যেন মনে হচ্ছে ওর সাংকেতিক শব্দ দিয়ে ভাইয়ের সঙ্গে যে খেলা খেলতো ছেলেটা, সেটার কোনো না কোনো গুরুত্ব আছে। মনে হচ্ছে কথাটা বলা উচিত পান্ডকে, কিন্তু সেটা বলার আগেই গাড়ি থামাতে বলল ব্রেন্ট। এদিক ওদিক তাকাচ্ছে ফ্রেজার। এমন একটা জায়গায় গাড়ি থামানো হয়েছে যেখানে ড্রাইভওয়ে আরও অর্ধেকটা বাকি আছে। লেকটা স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে। গাড়ি থেকে নেমে লনের এক জায়গায় গিয়ে দাঁড়ালো ব্রেন্ট। ঠিক এইখানে পেয়েছিলাম আমি জিনিসটা। আবারও এদিক ওদিক তাকাচ্ছে ফ্রেজার। সামনে একখণ্ড জমিনের উপর কেউ যেন বিছিয়ে রেখেছে বেলটা। পেছনের জঙ্গলে পটভূমিতে কেমন স্যাঁতস্যাঁতে আর তেলতেলে মনে হচ্ছে ওটাকে। মনে হচ্ছে অশুভ কিছু একটা যেন ভর করেছে ওটার ওপর। আশ্চর্যের ব্যাপার, রোদের তেজ যত বাড়ছে ওই লেকের পানি তত কালো দেখাচ্ছে। ওটার কিনারা থেকে 15 কি 20 ফুট দূরে দাঁড়িয়ে আছে ওরা। আঙ্গুলের ইশারায় লনের এক জায়গায় জমি দেখিয়ে দিচ্ছে ব্রেন্ট। এই যে এখানে, এখানেই পড়েছিল জিনিসটা। কণ্ঠ শুনে মনে হলো না ব্রেন্টের কথা বিশ্বাস করতে পারছেন চাপ। হ্যাঁ, রোদ প্রতিফলিত হচ্ছিল ওই জিনিসে, আর সে কারণেই ওটা নজর কাড়ে আমার। কিছুক্ষণ কি যেন ভাবলেন চাপ। আমরা অনুমান করে নিতে পারি কেউ একজন স্যার ম্যাগনাসের ওই ট্রেজার ট্রোভ বহন করে নিয়ে যাচ্ছিল। পায়ে হেঁটে যাচ্ছিল সে, এবং খুব তাড়াহুড়ো ছিল তার। ফলে বেল্ট বাকলটা কখন পড়ে গেছে টেরই পায়নি। হ্যাঁ, সম্ভব সেটা, একমত হলেন পান্ড। ঘাড় ঘুরিয়ে তাকালেন ড্রাইভারের দিকে, তারপর দেখলেন লজ হাউসটা এবং সেটা সদর দরজা। বললেন, অদ্ভুত। কি? চোর অথবা চোরের দল এই পথ দিয়ে গেল কেন? ওরা কি পাই হলের পেছন দিকে কোনো দরজা? হ্যাঁ, সেক্ষেত্রে ওরা যদি ড্রাইভার অন্যদিকে এগোতো, তাহলে ওই দরজায় আরও দ্রুত পৌঁছাতে পারত। কিন্তু চাবের কণ্ঠে অনিশ্চয়তা। ওরা হয়তো ডিঙ্গেলডেলের দিকে এগিয়ে গেছে। জঙ্গলটার দিকে তাকালেন তিনি। ওখানে যদি একবার ঢুকে পড়তে পারে কেউ, তাহলে কোন দিকে গেছে সে এবং কোন দিক দিয়ে বেরিয়েছে
তা ঠাহর করা এক কথায় অসম্ভব। ঠিক, আবারও একমত হলেন পান্ট। যদি কিছু মনে না করেন ডিটেকটিভ ইন্সপেক্টর, তাহলে একটা কথা বলতে চাই। কি কথা? মনে করুন আপনি একটা চোর, রূপার অনেকগুলো গহনার কয়েন বহন করে নিয়ে যাচ্ছেন আপনি। এখন রাতের বেলায় যখন আপনাকে দেখে ফেলার জন্য কেউ নেই আশেপাশে, তখন কি কোনো জঙ্গলে কি ঢোকার দরকার আছে আপনার? লেকের কালচে পানির উপর স্থির হলো পান্ডের দৃষ্টি। বেশ কয়েকটা রহস্যময় ঘটনা ঘটেছে ওই লেকে। আমার বিশ্বাস আমাদেরকে বলার মতো আরও কিছু ঘটনা আছে ওই লেকের। ভাবছি পুলিশের ড্রাইভারে দিয়ে লেকে একটা তল্লাশি ব্যবস্থা করতে পারবেন কিনা আপনি। একটা ধারণা জন্ম নিয়েছে আমার মনে। মাথা নাড়লেন তিনি, যেন বাতিল করে দিতে চাইছেন মনে ভাবনাটা। ড্রাইভার? এবার মাথা নাড়ানো পালা চাবের। ওদেরকে নিয়ে আসতে হলে টাকা পয়সা ভালোই খরচ করতে হবে, কিন্তু লেক থেকে আসলে কি পাওয়া যাবে বলে ভাবছেন আপনি? একটা জবাব। জবাব? কিসের? যেদিন অনুষ্ঠিত হলো ম্যারি ব্ল্যাকস্টোনের শেষকৃত্য, সেদিন রাতেই কেন চুরি হলো পাই হলে? মাথা ঝাঁকালেন চাপ। ঠিক আছে, দেখছি কি করা যায়। আমাকে কি কি দরকার আছে আপনাদের? জিজ্ঞেস করলো ব্রেন্ট। হ্যাঁ আছে। পাই হলে যখন চুরি সংঘটিত হলো, তখন কোন দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকেছিল চোর অথবা চোরের দল, দেখিয়ে দাও আমাদেরকে, বললেন পান্ট। জি স্যার। স্বস্তির নিঃশ্বাস ফেলল ব্রেন্ট। ভাবছে ওর উপর থেকে পুলিশের সন্দেহ সরে যাচ্ছে। চলুন, গোলাপ বাগানের ভেতর দিয়ে এগোলে সময় কম লাগবে আমাদের। তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আমি, হাঁটতে হাঁটতে বললেন পান্ট। ফ্রেজার খেয়াল করলো আজ লাঠিতে একটু বেশি মাত্রায় ভর দিচ্ছেন বিখ্যাত গোয়েন্দা। শুনলাম আপনাকে নাকি চাকরি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন স্যার ম্যাগনাস। চমকে উঠল ব্রেন্ট, যেন বলতা হুল ফুটিয়েছে ওর শরীরে। কথাটা কে বলেছে আপনাকে? যেই বলে থাকুক, সেটা কি সত্যি? হ্যাঁ। ভ্রু কুঁচকে গেছে ব্রেন্টের। প্রথমবার যখন দেখা হলো আমাদের, তখন কথাটা বললেন না কেন আমাকে? আপনি জিজ্ঞেস করেননি তাই? মাথা ঝাঁকালো পান্ট। আপনাকে চাকরি থেকে কেন তাড়িয়ে দিতে চাইছিলেন স্যার ম্যাগনাস? জানি না, তবে তিনি প্রায় লেগে থাকতেন আমার পেছনে, আর তার কাছে আমার নামে সবসময় নালিশ টানাতেন মিসেস ব্ল্যাকস্টোন। ঘটনাটা কবের? মানে, কবে আপনাকে চলে যেতে বলেছিলেন স্যার ম্যাগনাস? যেদিন তিনি খুন হয়েছেন সেদিন। তিনি নিশ্চয়ই কোনো না কোনো কারণ বলেছিলেন আপনাকে। না, বলেননি। এখানে সেই ছোটবেলা থেকে কাজ করছি আমি। আমার আগে এ বাড়িতে কাজ করেছেন আমার বাবা। সেদিন হঠাৎ করে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন স্যার ম্যাগনাস। বললেন আমাকে আর দরকার নেই তার, আমি যেন চলে যাই এখান থেকে। গোলাপ বাগানে হাজির হয়েছেন তারা। এই বাগানের চারদিক দেয়াল দিয়ে ঘেরা। প্রবেশ মুখটা কুঞ্জবনের মতো করে বানানো হয়েছে, গাঢ় সবুজ পাতার ছড়াছড়ি সেখানে। ভেতরে দেখা পাওয়া গেল একটা জেরাবের ডানাওয়ালা অনিন্দ সুন্দর কোনো শিশুর প্রস্তর মূর্তি। সেটার পরে সারি সারি গোলাপ গাছ, একধারে একটা বেঞ্চও আছে। ওই বেঞ্চে হাত ধরাধরি করে বসে আছেন লেডি পাই আর জ্যাক ডার্টফোর্ড। প্রগাঢ় কামার্ত চুম্বনে ব্যস্ত তারা দুজন। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন অ্যান্টনি হরোউইটসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আসছিল এর 9ম পর্ব। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো। আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।